আড্ডাগুলির অন্দরমহলে আড্ডাগুলির অন্দরমহলে আরো একটা নতুন পর্ব নিয়ে হাজির হয়ে গেছি। আর আজ আড্ডাগুলির অন্দরমহলে অতিথি যাকে পেয়েছি সকলের প্রিয় অতনু চৌধুরী। নমস্কার অতনুদা, তোমাকে স্বাগত জানাচ্ছি। স্বাগত। হ্যাঁ, অতনুদার পরিচয় নতুন করে শিলিগুড়ি শহরে দেওয়ার প্রয়োজন পড়ে না, কিন্তু আমাদের প্রচুর দর্শক রয়েছেন, তাদের জন্য বলছি অতনুদা রেডিওর মানুষ, আপাদমস্তক, দীর্ঘদিন কাজের অভিজ্ঞতা এবং আমাদের গুরুদেব, মানে আমরা যাকে পেয়েছি আমাদের সিনিয়র অ্যানাউন্সার, সেটা একটা পরিচয় রয়েছে। এর বাইরেও অতনুদার প্রচুর পরিচয় রয়েছে। অতনুদা ভীষণ একজন উদার মানুষ, সকলেই মন খুলে সব রকম কথা বলতে পারে। প্লাস অতনুদা একজন বাচিক শিল্পী। আরো একটি বড় পরিচয়, সেটা হচ্ছে ভ্রমণ পিপাসু, তাই তো? একদম ঠিক বলেছো। কিন্তু ব্যাপার হচ্ছে তুমি যেভাবে কথাটা শুরু করলে, হ্যাঁ, মনে হচ্ছে তোমার আমার স্তুতিটাই তুমি গাইছো। না না, আড্ডাগুলির অন্দরমহলের অতিথি, তার পরিচয়টুকু তো দিতেই হবে। আচ্ছা, সেই সূত্রেই দেওয়া। তোমার আড্ডাগুলির যে ব্যাপারটা, সেটা কিন্তু খুব ভালো মানুষের মনে কিন্তু গেঁথে গেছে এই ব্যাপারটা। তাছাড়া তোমার যে ইনোভেশন, তোমার যে সৃষ্টিশীল মানসিকতা, সেটাকে কিন্তু তুমি অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারছো আড্ডাগুলির মাধ্যমে। সেই জন্য তোমাকে ওয়ান্স এগেন ধন্যবাদ। সেই স্তুতিটাও থাক আপাতত। আড্ডাগুলির কাজকর্ম থাকবে, আর লেখালেখির মানুষ, লেখালেখির বাইরেও অনেক কিছু দেওয়ার আছে। আর একটু ছোট্ট করে বলে রাখি যে আড্ডাগুলির অন্দরমহলে এই যে চ্যানেলটা করা, এটার একটা উদ্দেশ্য রয়েছে। প্রথমত, এটা অসম্পাদিত, আনএডিটেড, এবং আমাদের কোনো স্টুডিও নেই, নির্দিষ্ট কোনো স্টুডিও নেই। আজ যেখানে বসে আছি সেটা একদম সবুজে ঘেরা, অতনুদার উঠোন বলা যেতে পারে, তাই তো? এমন সুন্দর সবুজ মোড়া, সেখানে ঘরের সাজানো গোছানো আজকের ড্রয়িং রুম, সেটাও পেছনে পড়ে যায়, তাই তো? অবশ্যই। এই বাড়ি হয়তো নতুন ভাবে তৈরি হবে, কিন্তু আমি অনুরোধ করব বিশেষভাবে যে এই সবুজটুকু যেন থাকে। আসলে সবুজটা থাকা দরকার, কেননা শুধুমাত্র আমাদের বেঁচে থাকার জন্য গাছের খুব প্রয়োজন, ভীষণ। আর এই গাছটা আছে বলেই আমরা বেঁচে আছি। ঠিক। তোমার এই ভাবনাটা খুব ভালো লাগলো। আমাদেরও ইচ্ছে এই সবুজ বেঁচে থাকুক। একদম তাই। দেখো, কালের নিয়মে আমাদের প্রত্যেককে চলে যেতে হবে, কিন্তু যতদিন বাঁচবো আমাদের মনের সবুজটাও কিন্তু ধরে রাখা দরকার। এবং সেই মন এবং প্রকৃতির প্রতিফলন কিন্তু মনে ঘটে। সেই জন্য এই বন্ধনটা ভীষণভাবে দরকার। বিশেষ করে ভীষণভাবে প্রগতিশীল একটা শহর শিলিগুড়ি, সেই শিলিগুড়িতে থাকতে হলে, শিলিগুড়িতে বাঁচতে হলে আমাদের কিন্তু সবুজ মোড়া জগৎটা ভীষণভাবে দরকার। তুমি তোমার কাজের মধ্য দিয়ে এই যে নিজেকে রাঙিয়ে রাখা, নিজের মনটাকে যে এত প্রফুল্ল রাখা, প্লাস সকলেই যে এই অতনুদা বলতে যে ভাবে যে অতনুদা, সেখানে একটা অন্যরকম একটা উচ্ছ্বাস, এই যে প্রাণ, এটা কি করে ধরে রাখো তোমার জার্নি, কাজ বা সৃষ্টিশীল কাজ, সবকিছুর মধ্য দিয়ে বাচিক কাজকর্ম প্লাস সামাজিক কাজকর্ম বটে, সবটা মিলিয়ে একটু সুন্দর জার্নিটা আমাদের দর্শকদের জন্য। রিমি, ব্যাপারটা হচ্ছে তুমি যেমন কবিতা লেখো, খুব ছোটবেলা থেকে কবিতা লেখো, তোমার শব্দের প্রতি একটা আকর্ষণ, এবং তোমার শব্দ চয়ন, কবিতার ক্ষেত্রে যে শব্দ চয়ন, সেটা মানুষের মন ছুঁয়ে যায় তোমার কবিতা যদি পড়ে কেউ, অর্থাৎ পাঠককুলের কাছে খুব পরিচিত। সেখানে কবিতার যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তুটাকে বিভিন্ন আঙ্গিকে তুমি তুলে ধরো। ঠিক সেরকম মানুষের ব্যক্তি জীবনও কিন্তু একটা কবিতার স্বরূপ, একদম। এবং প্রত্যেক কটি মানুষের একটি জীবন মানেই একটি কবিতা। সেই কবিতা কারোর জীবন খুব দীর্ঘ যাদের হয়, দীর্ঘ কবিতা বিভিন্ন অভিজ্ঞতার নিরিখে সেটা দীর্ঘ কবিতা হিসেবে চিহ্নিত হয়। আবার দেখা যায় কেউ শুধু খেয়ে বসে কাটিয়ে দিচ্ছে জীবনটা, তার ছোট কবিতা সেটা।
তার ছোট্ট জীবনে ছোট্ট কবিতা, সেটা তার জগৎটাও ছোট। জগৎটাও ছোট। এবার আমাদের ছোটবেলা থেকেই আমাদের একটা বলতে পারো খুব একটা হবি, সেই হবিটা হচ্ছে আমরা খুব ভ্রমণ পিপাসু, আমরা লোক দেখবো। আগে আমাদের ভ্রমণের যে ব্যাপারটা ছিল সেটা হচ্ছে আমরা হয় সমুদ্র নয় পাহাড়, তারপরে ঐতিহাসিক ইমারত গুলো দেখা। কিন্তু এখন এই বয়সে এসে আমরা যে ভ্রমণ করি তাতে হচ্ছে মানুষ দেখা। ঠিক, একটি মানুষ ঘুরতে যাচ্ছে, কেন ঘুরতে যাচ্ছে, কি বৃত্তান্ত, এই যে বসে বসে দেখা, এটাও কিন্তু আমার ভ্রমণের অঙ্গ। একদম তাই। আর আমি নিজেও খুব ভ্রমণ পিপাসু, ছোট বড় চলতেই থাকে। হ্যাঁ, তুমি সেটা খুব ভালো করে জানো এবং উপলব্ধি করো। এবং তুমি তো শুধুমাত্র ভারতবর্ষ নয়, ভারতের বাইরেও তুমি ভ্রমণ করো। ঘোরা তো সবই এক। হ্যাঁ, কিন্তু ঘোরা এক। আমরা যেমন রিসেন্টলি আমরা অমরনাথ গেছি, হ্যাঁ সেটা দেখেছি। এবং অমরনাথ যাওয়ার ক্ষেত্রে আমরা যখন পায়েলগাঁও থেকে চন্দনবাড়ি গেলাম, চন্দনবাড়ি থেকে আমরা সোজা 14 কিলোমিটার হেঁটে শেষনাগ। এই 14 কিলোমিটার জার্নিটা আমাদের 8 থেকে 10 ঘন্টা মোটামুটি লেগেছিল হাঁটতে। মানে না, ধীরে ধীরে। এবং কোনো পাথরে বসে আমি লোক দেখে গেছি যে বিপুল পরিমাণ মানুষ হেঁটে যাচ্ছে, পিঁপড়ের মতো উপরে উঠছে, কিসের টানে, কি বৃত্তান্ত, তাদের এক একটা করে জীবন আছে, এক একটা করে কবিতা আছে, আর এক একটা করে দেখা আছে, এক একটা করে দেখা আছে। প্রত্যেকের উদ্দেশ্য কিন্তু এক নয়। অবশ্যই। এবং সেই ব্যাপারটা আমার মনে আছে, রামকৃষ্ণ মিশনের এক বড় সন্ন্যাসী, যার নামটা আমাদের পরম পূজনীয় স্বামীজির নামটা আমরা বলছি যে ভূতেশানন্দজি। স্বামী ভূতেশানন্দজি আমার সাথে যখন একবার কথা হচ্ছিল তখন বলেছিল তোমার হবি কি? আমি বললাম ভ্রমণ। বলে বাহ, ভ্রমণ হচ্ছে মানুষের হৃদয়কে সম্প্রসারিত। এই ভ্রমণকে সঙ্গে নিয়ে, এই অভিজ্ঞতাকে সঙ্গে নিয়ে কিন্তু আমি দিন চলেছি, এবং দিন চলে যাওয়ার পরে এই যে আকাশবাণীর চাকরি, মানে সংসার প্রতিপালন, রোজগার করা, এর বাইরেও যে কবিতা চর্চা বা বিভিন্ন জায়গায় যাওয়া, এর যে মানে মোটামুটি চার্জ, যেটা বলে চার্জিং, সেই চার্জিংটা কিন্তু আমার ভ্রমণের থেকে হয়। সেই জন্য দেশের বিভিন্ন প্রান্তে গেছি, বহু মানুষের সাথে যোগাযোগ করেছি। আর আমার একটা বিশেষ দিক আছে যেটা অনেকেরই নেই, সেটা হচ্ছে সারা ভারতবর্ষ ঘুরি, যে কোনো রাজ্যে ঘুরি, আমি বাংলায় কথা বলি। উনি যদি না বোঝেন তারপরেও রিপিট করি বাংলায়, তারপরেও যদি না বোঝে তখন একটু হিন্দি বলার চেষ্টা করি বা অন্য ভাষায় বলার চেষ্টা করি। কিন্তু আমার এই যে বাংলা প্রচার প্রসারে, এটা আমার একটা ভূমিকা আমি পালন করি। এটা কিন্তু নীরবে, নিভৃতে। আজকে তোমার সামনে হঠাৎই বলে ফেললাম। এই বাংলা ভাষা চর্চার ক্ষেত্রেও আমার ভ্রমণ কিন্তু অনেক সাহায্য করেছে। ভীষণ ভীষণ। আর আজকে এই সময় দাঁড়িয়ে শিলিগুড়ির কথা, ভাষার কথা যখন আসলো, তখন একটু বলতে ইচ্ছে করছে যে শিলিগুড়িতেই আমাদের ভীষণ ভাবে এই যে নিজের ভাষাকে, নিজের রাজ্যে ভাষা নিয়ে কিন্তু আমরা খুব সমস্যায় পড়ি। আমি এটাকে সন্ত্রাসী বলবো, কেননা আমার জায়গায় আমি বাংলায় কথা বলতে পারছি না। যিনি আমার মানে যার সঙ্গে আমি কথা বলছি, আমার বিপরীতে যিনি রয়েছেন, উনি হিন্দিতে বলছেন এবং আমাকে উনি বলছেন কতটা সৎ সাহস, তার কাছে সৎ সাহস যে বাংলা আপনি হিন্দিতে বলুন, আমি বাংলা বুঝতে পারছি না, এইরকম বলছে। না, কিন্তু আমি সেভাবেই সেটা আর কি রিয়াক্ট করি। তুমি খুব ঠান্ডা ভাবে নীরবে ব্যাপারটা তুমি করো, আমরা উত্তেজিত হয়ে যাই। এটা যেটা তুমি বলছো সেটা ঠিকই, কিন্তু তুমি যে শব্দটা প্রয়োগ করলে সেটা সন্ত্রাস শব্দটা নয়। নিজের ভাষাকে যদি ভালোবাসা যায়, প্রতিনিয়ত যদি প্রয়োগ করা যায়, এবং প্রয়োগের ফলে সবার দ্বারা যদি উচ্চারিত হয়, তাহলে আমার ভাষা সমৃদ্ধ হবে। এবারে ভারতবর্ষের একটা জিওগ্রাফিক্যাল যে প্যাটার্ন আছে, শিলিগুড়ি শহর কিন্তু জিওগ্রাফিক্যালি খুব ইম্পর্টেন্ট জায়গা, এবং শিলিগুড়ি কিন্তু বিভিন্ন ভাষাভাষীর জায়গা হয়ে উঠছে। এখানে বাংলাকে যদি সমৃদ্ধ করতে চাও, প্রথম হচ্ছে বাংলা তোমার বলতে হবে, সেটা তুমি নিয়মিত চর্চার মধ্যে আছে, তোমার কবিতার মধ্যে আছে, এবং অনুদিত তোমার বাংলা যদি অনুবাদ হয় অন্য ভাষায়, সেটা তো কবিতারই সমৃদ্ধি, সেটা তো ভাষারই সমৃদ্ধি আছে। যাই হোক, এই ব্যাপারটা আমার কাছে কিন্তু সন্ত্রাস মনে হয় না, কিন্তু আমার মনে হয় আমাদের প্রয়োগের খামতি থেকে যাচ্ছে। না সেটাই, কিন্তু নিজের জায়গায়, এটা যদি অন্য প্রসঙ্গ, নিজের জায়গায় নিজে যদি বাধ্য হই বাংলা ছাড়া
অন্য ভাষা বলতে এবং বাধ্য করানো হয়, তখন সেটা হয়তো ধীরে ধীরে আরো আমি অনেক নীরব হব এই বিষয়ে। না আসলে তোমার কবিতা যখন লেখা হয় বা তুমি কবিতা যখন লেখো, তোমার কবিতা যখন যন্ত্রস্থ থাকে, সে কবিতার মধ্যে যেমন শব্দ চয়নের যে কথাটা আমি বলছিলাম, তোমার কবিতার শব্দ চয়ন একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এবার এই শব্দগুলোকে খুঁজে খুঁজে কেউ ধরো হিন্দিতে ট্রান্সলেট করলো, তোমার নিশ্চয়ই খুশি হবে। এবং তোমার কবিতা যদি উড়িয়াতে ট্রান্সলেট হয়, খুশি হবে। তাহলে এই যে কবিতার যে আদান প্রদান, ভাষার আদান প্রদানও কিন্তু আমাদের একটা খুব জরুরি। এটা তো ভীষণ ভাবে জরুরি। এবং আমি যেটা বলছি, সাহিত্য এভাবেই তো সম্প্রসারিত হয়। আমাদের দেশে লোক সংখ্যা যদি 150 কোটি লোক যদি আমরা ধরে থাকি, প্রায় 23-24 কোটি কিন্তু বাংলা ভাষায় কথা বলে, অর্থাৎ 1/6 এখনো পর্যন্ত আমাদের ধরে রেখেছি আমরা বাংলা ভাষাভাষী। এই যে এত কোটি লোক বাংলা বলছেন, এবং শুধু তাই না, অনেকে বাংলা বোঝেন। আমরা যেমন এবারে পাহেলগামে বা আমরা বালতালে আমাদের বলছে দাদা আসুন। আচ্ছা, এই যে ব্যাপারটা দাদা আসুন বিভিন্ন জায়গায় আমরা প্রত্যক্ষ করেছি। যাই হোক, তোমার এই আড্ডাগুলির নিরন্তর যে প্রচেষ্টা সেটা চলতে থাকুক। এই চলাটা কিন্তু খুব দরকার। আর তুমি যে সিস্টেমে যে ব্যাপারটা নিয়ে যাচ্ছ, এটা চাইছি যে, যেটা বললাম যে আমাদের প্রতিদিন আমরা চলি, প্রতিদিন আমাদের কিন্তু এই যে কাজটা হচ্ছে, আমাদের কিন্তু কোনো স্টুডিও নেই এবং স্টুডিও আমরা ব্যবহার করতে চাইও না। খুব স্বাভাবিকভাবে, একেবারে প্রসাধনহীন ভাবে এই কাজটা আমরা করছি। তুমি কি দেখেছো একটাও? হ্যাঁ, আমি অনেক কটা এপিসোড দেখেছি, এবং এই কৃত্রিমতায় যে ভরা যে ব্যাপারগুলো সেটার মধ্যে নেই। এবং তার মধ্যে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমরা যে ভাষায় কথা বলছি বা যেভাবে বলছি, যেভাবে উপস্থাপন করছি, এর মধ্যে কোনো অতি নাটকীয়তাও না, একদম সহজ সরল আমাদের মনের কথা আড্ডাগুলির অন্দরে যাতে আমরা প্রকাশ করতে পারি, সেই প্রচেষ্টাটা খুব ভালো। তোমাকে ধন্যবাদ যে তুমি এটা খুব ভালো বলছো। এবারে একটু তোমার তো গল্প শুনলাম, কবিতা, আমরা আরেকটা জিনিস চেষ্টা করেছি, যেহেতু আমরা যেহেতু বাচিক শিল্পী, আমরা কবিতা পড়ি। শুধু রবীন্দ্র, নজরুল, সুকান্ত বা সুনীল গাঙ্গুলি, জীবনানন্দ দাশ এদের কবিতা না, তোমরা যারা লিখছো, এটা তো অস্বীকার করে লাভ নেই যে লিটল ম্যাগাজিনের ক্ষেত্রে বাংলা ভাষায় যত লিটল ম্যাগাজিন হয় সমৃদ্ধ করছে বাংলা ভাষাকে, এইটা অবদান কিন্তু অন্য ভাষায় আমাদের ভারতবর্ষে দেখা যায় না। তো এই যে লিটল ম্যাগাজিনের ক্ষেত্রে তুমি যে ব্যাপারটা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, সেই কবিতাগুলো কিন্তু আমরা নীরবে নিভৃতে পড়ছি, তোমরা কিন্তু জানতেও পারো না। তোমার এই যেমন কবিতার ক্ষেত্রে যেমন তোমার বইগুলো বারবার বেরোচ্ছে, তোমার সম্পাদিত বই বেরোচ্ছে, বা তোমার কবিতা অন্য কোনো প্রকাশক তোমার ছাপিয়েছে, এটা কিন্তু আমরা নীরবে নিভৃতে পড়ি। তাই আমার একটা কথা বলতে ইচ্ছে করে, আমার প্রিয় পংক্তি, জীবনের গান যদি মানুষ না গায়, হত্যার স্বৈরাচার যদি এত অনায়াসে আমাদের পরাভূত করে, তবে কোটি কোটি জীবনের সভ্যতার ইতিহাস মিথ্যে হয়ে যাবে। রিমি, ব্যাপারটা বোঝাতে পারলাম এই পংক্তি দিয়ে? আমার প্রিয় পংক্তি। একদম খুব ভালো, খুব ভালো। এবং আমাদের যেটা উদ্দেশ্য আড্ডাগুলির অন্দরমহলে, যে একটা ইতিবাচক, আজকের এই দুঃসময়ে একটা কিছু ইতিবাচক বার্তা যদি সমাজকে দিতে পারি এই চ্যানেলটার মাধ্যমে। অতনুদা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আবারও পরবর্তীতে আমরা থাকবো তোমার সঙ্গে, মানে তোমাকে চাইবো আমাদের এই চ্যানেলে। আজকের আড্ডার মহলে, আড্ডাগুলির যে অন্দরমহল, এই পর্ব এখানেই শেষ করছি। আবারও দেখা হবে পরবর্তী পর্বে। নমস্কার।